শুরুতেই মাইটিভির বিশেষ সংবাদ। ৩৬ জুলাই ফ্যাসিবাদের বিদায়কে কেবলমাত্র অভ্যুত্থান নয়, তার চেয়েও বেশি কিছু মনে করেন স্বৈরাচার হাসিনা সরকার এবং তাদের বিদেশি দোসরদের হাতে দীর্ঘদিন গুম থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রত্যাশিত রাষ্ট্র নির্মাণে রাষ্ট্রে আমূল সংস্কার জরুরি জানালেও সেই সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও জটিলতা বাড়বে বলেও মনে করেন বিএনপির এই নেতা। মাহবুব সৈকতের রিপোর্ট। শত শহীদের রক্তস্নাত পথ ধরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন এক বাংলাদেশ। বিশ্লেষকদের মতে স্বৈরাচারী হাসিনা সরকার আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ধরে রাখতে গেল ১.৫ দশকে গণতান্ত্রিকামী মানুষের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যা করেনি, আর এজন্য ব্যবহার করেছে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকা মানুষের মনে ভয় ধরিয়ে দিতে যে সকল অগণন মানুষকে গুম করা হয়েছিল তাদেরই অন্যতম সালাউদ্দিন আহমেদ। অভ্যুত্থান পরবর্তী বিষয়ে এ নিয়ে কথা হয় তার সাথে। দেশ ফেরাউন মুক্ত হয়েছে। আমি এটাকে অভ্যুত্থানের চেয়ে বেশি কিছু বলতে চাই। এটা একটি রক্তাক্ত বিপ্লব, শত সহস্র শহীদের রক্তস্নাত বাংলাদেশ। এই বিপ্লবকে সফল করতে হবে, সার্থক করতে হবে, অর্থবহ করতে হবে প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। এমনভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে যাতে কোনোদিন আর এই দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়, স্বৈরশাসকের জন্ম না হয়। বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছে অভিযোগ করে তার সংস্কার জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে সংবিধানকে আওয়ামী সরকার কাটাছিড়া করতে করতে এটাকে তারা দলের গঠনতন্ত্রে পরিণত করেছে। আমরা জাতির সামনে প্লেস করেছি ৩১ দফা। সেই ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য রাষ্ট্র সংস্কার এর রূপরেখা আমরা প্রদান করেছি। সেটার মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, যেমন বিচার বিভাগীয় সংস্কার আমরা চাই, প্রশাসনিক সংস্কার দরকার, নির্বাচন কমিশনের এমন একটি স্থায়ী সংস্কার দরকার যাতে করে যেই দলই ক্ষমতায় আসুক সেটার জন্য নিউট্রাল ভূমিকা স্বাধীনভাবে কাজ করতে পারে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের করা কমিশনের কাজ কি হবে এবং তার বাস্তবায়নও বা কারা করবে তারও ব্যাখ্যা দেন তিনি। কিন্তু এটার প্রক্রিয়া হচ্ছে যে কমিশনগুলো আপনারা বসাতে পারেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার বসাতে পারে। তারা বিভিন্ন সুপারিশ প্রণয়ন করবে, সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের সাথে কথা বলে, বিশেষজ্ঞদের সাথে কথা বলে প্রপোজালগুলো, রিকমেন্ডেশনসগুলো আসবে। তখন এগুলো রাজনৈতিক দলগুলোকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অঙ্গীকার হিসাবে, প্রতিশ্রুতি হিসাবে প্রদান করতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই সমস্ত সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। সেইটুক পর্যন্ত হতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় দরকার। সেটা অন্তর্বর্তীকালীন বা অনির্বাচিত সরকারের কাজ নয়, সেটা নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদ। মনে রাখতে হবে যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলে বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হয়, আন্তর্জাতিক মণ্ডলে, ব্যবসা বাণিজ্যে, সর্বত্র, তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা উচিত। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। সূর্যের দেখা মিলেও কনকনে হিমেল হাওয়ায় প্রচণ্ড শীতে জবুথবু দেশের বিভিন্ন এলাকা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভোরের আলো ফুটলেও অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। হিমেল হাওয়ায় আরও বেড়েছে শীতের তীব্রতা।
পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে 7 থেকে 8 ডিগ্রির ঘরে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডার কারণে ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না মানুষ। সপ্তাহখানিক ধরে প্রচুর ঠান্ডা, কনকনি শীতে আমরা বাইরে বেড়াতে পারছি না, কিন্তু তাও আমাদের বেড়াতে হচ্ছে মানে অন্যজন। আমাকে তো বাইরে না বেড়াইলে তো আমাদের উপায় নাই, বাইরে বাড়াইতেই হবে। শীতের মধ্যে এখন আমি চাষ কাজ করি, এখন কাজ না করলে তো হবে না, এই জন্য আমাকে মাঠে যাইতেই হবে, মাঠে যাচ্ছে। রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে নিম্নয়ের লোকজন। এই শীতে তো আমাদের মাঠে এখন গরু বাছুর নিয়ে, মাঠে আবাদ পানি নিয়ে আমাদের তো মাঠে নামতেই হবে। গরিব মানুষ বাধ্যগতভাবে আমাদের ছুটে আসতে হচ্ছে মাঠ ঘাটে। গরু বাছুর নিয়ে বড় কষ্ট হয়ে আছি, প্রখর শীত পড়ছে, ঠান্ডা। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের গাংনী সীমান্তবর্তী এলাকার শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় ক্ষেত খামারে কাজ করতে পারছেন না কৃষকেরা। এদিকে পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলায় হঠাৎই বেড়েছে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি নিয়ে প্রতিদিন জেলা হাসপাতালে সহ উপজেলার বিভিন্ন হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, অনুভূত হচ্ছে শীত, আর শীতে নিয়মিতই দেখা যাচ্ছে ঠান্ডাজনিত রোগবালাই। ভোলার হাসপাতালগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী জ্বর, ঠান্ডা, সর্দি কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অভিভাবকগণ। ভর্তি হচ্ছে বেশিরভাগ শিশু, যে কারণে দেখা দিয়েছে শিশুদের বেড সংকট। ফলে একই বেডে ও মেঝেতে রেখেও দেয়া হচ্ছে চিকিৎসা। পর্যাপ্ত চিকিৎসার সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। হাসপাতালে আসার পরে বলছে বাইরে থেকে চিকিৎসা করতে, পরীক্ষা নিরীক্ষা করতে বলছে, আমি টাকার লিগা করতে পারছি না। ঠান্ডা অতিরিক্ত নিউমোনিয়ার ভিতরে গেছে গিয়া এখন পর্যন্ত সেবা পাইনি। ডাক্তার পাই নাই, ইমার্জেন্সিতে যাওয়ার পরে কোনো রকম আর কি একটু চিকিৎসা পাইছি, তারপরে বাইরে ডাক্তার দেখাইছি। এদিকে রোগী বেশি, ডাক্তার কম, তার জন্য ডাক্তার আরো বাড়ানো দরকার আছে। সদর হাসপাতালটি কাগজে কলমে 250 শয্যার হলেও জনবল রয়েছে 100 শয্যা। পর্যাপ্ত জনবল থাকলে আরো ভালো সেবা দেওয়া যেত দাবি করছেন সিভিল সার্জন। একই সাথে নিউমোনিয়া থেকে বাঁচতে শিশুদের উষ্ণ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 250 বেড নিয়ে একটু সমস্যা, সেখানে স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে আসলে এতগুলো রোগীর চিকিৎসা দেওয়া একটু ডিফিকাল্ট। জনবল যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ হতো তাহলে সেবাটা আরও আমরা ভালো করে দিতে পারতাম। অনেক বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, তা আমাদের পরামর্শ হলো আমরা যেন বাচ্চাকে একটু উষ্ণ রাখি। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, ভোলা থেকে শীতজনিত রোগ ও আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আসলে? ধন্যবাদ শাওন। আপনি জানেন যে বিগত কয়েকদিন যাবৎ কিন্তু গোটা দেশ জুড়ে শীতের প্রকোপ কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। তার ব্যতিক্রম কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলাতে নয়, যার ফলে কিন্তু ভোলার যে বিভিন্ন হাসপাতালগুলি রয়েছে ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সকল হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। তো আমি কিন্তু আছি এখন ভোলা সদর হাসপাতালটিতে। আমি আপনাকে একটু দেখাতে চাই হাসপাতালটি কিন্তু গত অন্যান্য দিনের তুলনায় কিন্তু গত 7 দিনে কিন্তু রোগীর পরিমাণ অনেকটা বেড়ে কিন্তু এই হাসপাতালে গত 7 দিনে একজন রোগী কিন্তু ঠান্ডাজনিত কারণে কিন্তু 405 জন রোগী ভর্তি হয়েছে। এখানে সিভিল সার্জন যেমনটা জানিয়েছেন যে শীতের কারণে মূলত কিন্তু ঠান্ডাজনিত রোগী, বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক রোগীরা এখানে বেশি ভর্তি হয়েছেন এবং ডায়রিয়া নিয়েও কিন্তু অনেকে ভর্তি হয়েছেন। আর সকালে আমার সাথে কিন্তু আবহাওয়া বলছেন যে আজ সকালে এখানে তাপমাত্রা 105 ডিগ্রি 5 পয়েন্ট রেকর্ড করা হয়েছে, যেটা কিন্তু বিগত 7 দিন বা 10 দিনের মধ্যে উঠানামা করছে বলে এমনটা জানিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার সামনে কিন্তু অনেক রোগী কিন্তু যার ফলে কিন্তু এক কিন্তু রোগী
এক বিছনায় রয়েছে বলে জানতে চাই। একজন রুগী আছে এখানে, জানতে চাই তার গার্ডিয়ান থেকে আপনি কি জন্য ভর্তি হয়েছেন এখানে? জ্বর কাশি, ঠান্ডা জ্বর কাশি। কতদিন আগে ভর্তি হয়েছেন? ভর্তি হচ্ছে আজকে 3 দিন হলো। এই রকম কিন্তু শাওন, এই অনেক রুগী ঠান্ডা জ্বর কাশি নিয়ে ভর্তি হয়েছেন বলে যেমনটা আমি হাসপাতালগুলোতে ঘুরে দেখতে পেয়েছি। তবে এছাড়াও যে শীতে কিন্তু এই সকালবেলা যেমনটা বলে আসছিলাম যে মনসুন শিফটে যে সমস্ত শিশুরা স্কুলে যায় তারা কিন্তু এক প্রকার দুর্যোগ কিন্তু স্কুলে যাচ্ছেন ঠান্ডার মধ্যে থেকে। তবে ডাক্তারগণ পরামর্শ দিচ্ছেন যে গরম কাপড় এবং বিশেষ করে তারা কিন্তু ঘরের বাইরে হওয়া যাতে না হয় এমনটা কিন্তু ডাক্তারগণ পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এই ছিল বলা থেকে আমার ঠান্ডাজনিত রোগ নিয়ে সর্বশেষ খবর। শাওন। লিটন, আপনাকে ধন্যবাদ। নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাত্রীদের ছাড়া হচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলেছে। তবে এই পথ দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করছেন। সেই সঙ্গে বন্দর দিয়ে আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক সহকারী পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছে বলেও সকাল থেকে বেনাপোল বন্দরের সরজমিনে ঘুরে দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য অফিসার ডক্টর আব্দুল মজিদ জানান, ভারতে আক্রান্ত হওয়া আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারত বাংলাদেশের মতো যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, তাই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। জনসমাগম বেশি হয় এমন স্থানে মাস্ক পরিধান করা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব। অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন এবং প্রত্যেকটা ভারত থেকে আগত যাত্রীদের আমরা স্ক্যানিং করতেছি এবং তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করা হচ্ছে এবং এই ভাইরাস সম্পর্কে তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকজনকে মাস্ক পরানোর নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই ভাইরাস নিয়ে কোনো রকম উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। আমরা বলতেছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলে এর থেকে রক্ষা পাবেন। কাগজ কলমে বড় কোম্পানি হলেও বাস্তবে তার উল্টো চিত্র। অথচ প্রতিষ্ঠানের নামে হাতিয়ে নেওয়া হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির লাখ লাখ ডলার। মাইটিভির অনুসন্ধানে বেরিয়ে আসে মানিকগঞ্জের সিঙ্গাইরে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের নাম। তবে কলকারখানা অধিদপ্তরের কাছে এমন কোনো প্রতিষ্ঠানের তথ্য নেই। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কাগজে কলমে 2002 থেকে নিজেদেরকে চিল উৎপাদনকারী দাবি করেছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রতিষ্ঠান কি। এমনকি প্রতিষ্ঠানে জনবলও দেখানো হয়েছে 115 জন। এরপর পরিবেশ বান্ধব প্রযুক্তি, ওজন স্তরের সুরক্ষা ও বিকল্প পদার্থ ব্যবহার প্রকল্প HPMP প্রজেক্ট 2 এর আওতায় 2017 থেকে 2023 সাল পর্যন্ত কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রতিষ্ঠানকে 4 দফায় $2 লাখ দেওয়া হয়। অথচ প্রায় 6 বছর আগে 18 শতক জমির উপরে মানিকগঞ্জের সিঙ্গাইরের খাসেরচর এলাকায় একটি টিন শেডের ঘর ও 2টি আধাপাকা ঘর নির্মাণ করেছেন আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। 115 লোক কাজ করে যাবে, কাজ করার লোক কি একজন লোক দেখি নাই। কারখানাটা 5 বছরের কম হয় নাই, কিন্তু কোনো কাজ কাম করতে দেখি নেই। এলাকায় যে কোনো একটা মিল কারখানা হইলে বাদে দেখা দিল আমাকে যুবক ভাই বেরাদার কাজ করলো, 2 সাইডে রুম ভাড়া দিলাম, অনেক দিকে আমার স্বাবলম্বী হই। এমনি 1 বছর 2 বছর গেতে গেতে দীর্ঘ 5 বছর যাবত গেল, এই পর্যন্ত চালু হইল না। আর ভিতরেও বাইরের দেয়ালে বড় করে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামে প্রতিষ্ঠানে বড় বড় সাইনবোর্ড ঝুলছে। আমি তো এই মনে করেন এর আগে মেশিন আনছিল, বাংচুরের পরে মেশিনটা নিয়ে গেছে, সারাই নিয়ে গেছে। আধাপাকা ঘরের একটিতে ধান শুকানো হচ্ছে আর অন্যটিতে মুরগি পালন করা হচ্ছে। টিন শেডের ঘর পুরোটাই ফাঁকা। ফাঁকা ঘরের ভেতরে একটি কেবল রোল আর ছোট মেশিন রয়েছে। তবে এসব সরঞ্জামের মোড়ানো পলিথিন খোলাও হয়নি। এমনকি একদিনের জন্য ঘুরেনি চিল উৎপাদনের মেশিনের চাকা। কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের প্রতিষ্ঠানের কোনো তথ্য নেই, এমনটা দাবি এই কর্মকর্তার। কুলিং পয়েন্ট নামে কোনো কারখানার তথ্য এখনো আমাদের কাছে নেই, কারণ কর্তৃপক্ষ এখনো এরকম আবেদনও করেনি। এবং সরজমিনে যখন পরিদর্শন করি আমরা ওই এলাকায়, যে এলাকার কথা আপনারা বলছেন খাসেরচর, ওই এলাকায় এখনো এই নামে কোনো কারখানার অস্তিত্ব আমরা পাইনি। কিন্তু অদৃশ্য কারণে প্রতিষ্ঠানে কোনো মেশিন না থাকলেও মেশিন দেখানোর দাবি করেছেন পরিবেশের এই কর্মকর্তা। কারখানা কি আছে ঠিকঠাক?
মেশিন টেশিন আছে? আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে তখন ছিল। টাকা উত্তোলনের কথা স্বীকার করে বিভিন্ন জটিলতার কারণে উৎপাদন না করার কথা বলছেন প্রতিষ্ঠান প্রধান। এখানে এখন আমার মানুষজন যাচ্ছে, কাজ করছে, এখনো ফ্যাক্টরিতে 3 ফেজ লাইন যদি চালু না হয় আমি কিভাবে করব? ভিতরে তো আমার এটা ফ্যাক্টরিতে এখনো পাইনি, আমি 3 ফেজ লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরিভাবে চালু করতে পারছি না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা বাড়লেও আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি। নানা পণ্যের মাঝে পছন্দের সামগ্রী থাকলেও কেনার চেয়ে ঘোরাঘুরি ও বিনোদনকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তবে সামনের দিনগুলোতে বিক্রি ভালো হবে বলে আশা করছেন স্টল মালিকরা। ইউসুফ আলী রিপোর্ট। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা। মেলায় ঘুরে অনেকেই কিনে নিচ্ছেন পছন্দের সামগ্রী। টায়ার হয়ে যাওয়ার কারণে এখানে আমরা বসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। তেমন কিছু নেওয়ার আসলে নাই, ঘুরে দেখার মতো। কেনাকাটার পাশাপাশি অবসর সময়ে ঘুরতে এসেছেন অনেকে। কিছু কিনবো, ঘুরবো, তারপরে হচ্ছে কনসার্ট হচ্ছে সামনে, ওইখানে কনসার্টে অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, সবকিছু মিলে অনেক ভালো লাগছে। খাবারে যা যা কিনছি তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, আর সংসারগুলো এখন কিনতে পারি নাই। এই ঘোরাফেরা আর কি, পার্কে ঘুরলো। সাধ্যের মধ্যে পছন্দের সামগ্রী না পাওয়ায় অনেকে খাওয়া দাওয়া আর ঘুরে সময় পার করেন। সবাই জানে বিদেশিরাও আসতেছে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কেনাকাটাও করার ইচ্ছা, এখন একটু পরে কেনাকাটা করে একটু পরে চলে যাব। আমার তো বেস্ট লাগছে এই নুডলসটা, অনেক মজার খাইতেছি আর কি। এমনি এখন আসছি মাত্র, ঢুকছি, তারপর দেখি আরও অনেক কিছু কিনবো, ঘুরবো ফিরবো। যে সিকিউরিটির যে সিস্টেমটা, ওটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার একটু ভালো লাগছে, ঘোরাঘুরি করতে ভালো লাগছে একটু, কিন্তু খাবার তেমন ভালো না। শুরুর দিকে বেচাকেনা তুলনামূলক কম হলেও সামনের দিনগুলোতে বেচাকেনা ভালো হবে এমন আশা ব্যবসায়ীদের। গত বছরের থেকে এই বছর আলহামদুলিল্লাহ আরো ভালো। কিছু টাইম লাগবে, লেকিন এক্সপো সেন্টার ভালো আছে, এটা গুড লুকিং, এটা ফ্যাসিলিটি আছে, সব আছে। 11 years রেগুলার আই এম কামিং। এখানে অনেক মানুষ আসছে, কাশ্মীর, পাকিস্তানে, ইভেন ইরানে, আর অনেক বিভিন্ন রকম জিনিস আসছে ফ্রম এক্সপোর্ট ফ্রম অল ইন্টারন্যাশনাল বিজনেসেস। বেচাকেনা গত সপ্তাহে গেল যে মোটামুটি টুকটাক বলছে, কিন্তু শুক্রবারের তুলনায় শুক্রবারতে শুরু হচ্ছে বেচাকেনা। ইনশাল্লাহ আশা করি আমরা নেক্সট যে শুক্রবারগুলো আছে অনেক ভালো হবে ইনশাল্লাহ। শুরু থেকে শুরু না, মানে সপ্তাহে প্রথম শুরু হয়েছে, কুয়াশার আবরন্ত আবহাওয়াটা পরিবর্তিত হয়েছিল, সেই কারণে আবার রাস্তাঘাটে একটু জ্যামজটের কারণে একটু কম হয়েছে। এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ খুব ভালো হইতেছে। বাবা মায়ের সাথে আদরের সোনামণিরাও ভিড় করে বাণিজ্য মেলায়। এখন চুড়ি কিনবো, জুতা কিনছি, আর টুকটাক জিনিসপত্র কিনছি। আমরা অনেক কেনাকাটা করে ফেলছি। আমরা এখন পুতুল কিনছি, এসে পুতুল করা। বাহিরে টাকা তোলায় ব্যস্ত থাকলেও বাণিজ্য মেলায় কেনাকাটা করতে দেখা গেছে তৃতীয় লিঙ্গের মানুষকে। মেলায় এসছি আমরা ঘুরতে, কেনাকাটা করতে। ইউসুফ আলী, মাই টিভি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এবারে গ্রাম বাংলার খবর। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার নগরীর তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধাবঞ্চিত রোগীদের জন্য 10তলা ভবনের হাসপাতালটির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। 2018 সালের অস্থায়ীভাবে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনে গড়ে 90 জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন এই হাসপাতালে। 62% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় এ সেবা পাচ্ছেন। পাশাপাশি সামর্থ্য ভেদে 1500, 1000 ও 500 টাকায় সেবা নেওয়ার সুযোগ থাকছে রোগীদের। একই সাথে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। শীঘ্রই ডায়ালিসিস মেশিনের 50-এ উন্নতি করার পাশাপাশি আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান হাসপাতালের চেয়ারম্যান এমিরেটস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন বলেছেন, পতিত সরকারের প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ভারত থেকে বই ছাপিয়ে দেশের অর্থ বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিগত 16টি বছর শিক্ষার্থীদের নকলমুখী করার চেষ্টা চালিয়েছে হাসিনা সরকার। শনিবার বরুড়ার ঘোষপাশ দক্ষিণ ইউনিয়নের ভদ্রারপাড় গ্রামে একটি মাদ্রাসায় আয়োজিত মেধাবৃত্তি, শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা জাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 8 বরুড়া আসনের সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন সহ অন্যান্যরা। পরে 100 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 200 জনকে শিক্ষাবৃত্তি ও 1000 জনের মধ্যে কম্বল বিতরণ সহ 10টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। সিলেটের সীমান্ত এলাকায় থেমে নেই ভারতীয় পণ্যের চোরাচালান। প্রায় প্রতিদিনই ধরা পড়ছে কোটি টাকার ভারতীয় পণ্যের বড় বড় চালান। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট সহ বিভিন্ন সীমান্তে ফের অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি দায়িত্বাধীন গোয়াইনঘাটের প্রতাপপুর, পানামতুমাই সংগ্রাম, সোনার হাট ও বিছাকান্দি পিওপি সহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য 72,36,580 টাকা। বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই টিমের গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ইফতেখারুল আলম রনি নামে এক মানব পাচারকারীকে আটক করেছে। তার বাড়ি ফেনীর ফাজিলপুরে। আটক যাত্রী রাত 8:50 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের EA147 ফ্লাইট যোগে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ইফতেখারের বিরুদ্ধে মামলা এজাহার দাখিল করেছে। সে এনএসআই কর্তৃক টপ লিস্টেড ক্রিমিনাল ছিল। তার বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নং 2 জেলা ও দায়রা জজ কুমিল্লা একটি মামলা রয়েছে। পতন ও পতনমুখী করে এমন সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে গণমাধ্যম কর্মীদের, এমন মন্তব্য করেছেন বিএফইউজের মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। শনিবার রংপুর টাউন হলে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার, সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার ও সুরক্ষার দাবিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইজি আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এই দাবি করেন তিনি। আরপিইউজে সভাপতি সালিকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাসারুল মান্নানের সঞ্চালনায় সমাবেশটি উদ্বোধন করেন জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহের জামান পিওর, মা শামসিয়ার জামান কলি। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। সমাবেশে বিএফইউজের ডিজির নেতৃত্ববৃন্দ ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং জেলা এবং উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে 32 দফা দাবি নামা ও অতিথিদের পাঠানো সরকারের কাছে পাঠানো হয়। এই জায়গা থেকে গণমাধ্যমকে একটা আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। এই কাজটি আপনাদেরকে করতে হবে। দিনাজপুরের পার্বতীপুরে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় ট্যাকলকড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রেল হেড অয়েল ডিপো সংলগ্ন মাঠে দিনব্যাপী সভার আয়োজন করা হয়। এ সময় সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি এজেড রেজাউল হক, বাংলাদেশের ট্যাকলিকড়ি শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি শাহজাহান ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সিয়াম সহ সংগঠনের কার্ডধারী 1700 সদস্য উপস্থিত ছিলেন। বিএনপির 31 দফা বাস্তবায়নে ফরিদপুর জেলা যুব দলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের থানা মোড়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেস আলী ইসা। এছাড়া আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বিগত ফ্যাসিবাদ
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের নিহত ছাত্রদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়ী করতে দলীয় নেতা কর্মীদের মাঝে সম্প্রতি বজায় রাখতে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ ওয়াশনাগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 2023-24 অর্থবছরে বঙ্গোপসাগরের সম্পদ অনুসন্ধান, আহরণ এবং সংরক্ষণের সংগৃহীত গবেষণা প্রকল্পের গবেষণা ফলাফল উপস্থাপনা বিষয়ক সেমিনার। শনিবার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে BORI এর মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মিনারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন BORI এর পরিচালক বোর্ডের সদস্য রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খোরশেদ আলম।